বাংলাদেশের যে বর্তমান সরকার, এরা কি এই বাংলাদেশের যে তৌহিদি জনতা তাদের ইমান নিয়ে সিনেমিনি খেলা যে শুরু করছে আরো আগে থেকেই, এ নিয়ে তো ভিডিও কম করি নাই। কিছুদিন অন্তর অন্তর তো এগুলো নিয়ে ভিডিও করি। আহ, যে বাংলাদেশের সরকার বস্তুত উপরে উপরে ভারত বিরোধী কথাবার্তা বলে, বাট ভিতরে ভিতরে কি করে, এই ভারতের সাথে সম্পর্ক তৈরি করে ভারতের বিভিন্ন জিনিসপত্র বাংলাদেশে এনে বাংলাদেশের এই যে তৌহিদি জনতা ইমানদার বান্দাদের কিন্তু ইমান ধ্বংস করার পায়তারায় আছে। এটা নিয়ে কি ভিডিও কম করছি বলেন? কিন্তু বিস্ময়করভাবে আমি খেয়াল করলাম যে এই বিষয়ে বাংলাদেশের তৌহিদি জনতার যেন কোনো মাথা ব্যথা নাই। তারা কিন্তু এই বিষয় নিয়ে ফোকাসও করে না, কোনো মিছিলও করে না, কোনো র্যালি করে না, মিটিং করে না, কিছু না। খামোকা কিছুদিন পরে এসে বিভিন্ন জায়গায় একটা মিটিং করে কথা নেই বার্তা নেই, একেবারে ভূমিকা ছাড়াই ভারত বয়কট, ভারতের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করব, কারণ আমরা তো ইমানদার বান্দা তৌহিদি জনতা। পাকিস্তানের লোকজন ইমানদার বান্দা তৌহিদি জনতা, মুসলিম মুসলিম ভাই ভাই। যদিও অবশ্য পাকিস্তানের মমিন মুসলমান আবার বাংলাদেশের মমিন মুসলমানদেরকে আবার নিচু শ্রেণীর মনে করে এবং সেই জিনিসটা যে আসলেই তাই। এবং ওই 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত এই যে 24 বছর তারা বাংলাদেশে উপনিবেশ স্থাপন করেছিল না, তো তারা তো বস্তুত বাংলাদেশের মানুষদেরকে নিম্ন শ্রেণীর এবং দাসী টাইপের মনে করতো বলেই কিন্তু একটা পর্যায়ে ওই স্বাধীনতা আন্দোলন হয়েছিল। এইগুলো তো এখনকার প্রজন্মকে বুঝালেও বুঝবে না যে তখন আসলে কি কি বিষয় ছিল। বস্তুত এর জন্য দায়ভার আমাদেরই। বাংলাদেশের যে বা যারাই ক্ষমতা আসছে ইতিহাস বিকৃত করে তারা সব কিছু পাল্টে ফেলছে। আর বর্তমানে তো একেবারে আহ, পাকিস্তান যে কত প্রকারে এই বাংলাদেশে ভালো কাজ করছে, জামাতে ইসলামের কিছু কিছু লোক দেখলাম যে ব্যাপকভাবে এটা প্রচার করছে এবং এর এগেনস্টে কেউ কোনো কথা বলে না। যাই হোক, যে জিনিসটা আসলে বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এই ভারত তারা কিন্তু সুযোগ সুবিধা অনুযায়ী বাংলাদেশের তৌহিদি জনতার ইমান নিয়ে কিন্তু সিনেমিনি খেলে যাচ্ছে। তো ঘটনা কি, ঘটনা হচ্ছে যে দেখেন এখানে বলছে কি, ঢাকার চাহিদা খতিয়ে দেখছে দিল্লি, ডিজেল পেতে কি কি মানতে হবে শর্ত। অর্থাৎ বাংলাদেশ প্রতিনিয়ত এই ভারতের কাছে কিন্তু ডিজেল ডিজেল দাবি করছে, চাচ্ছে যে আমাদেরকে ডিজেল দাও ডিজেল দাও। এখন গোটা পৃথিবীতে যে ওই ইরান আমেরিকা যুদ্ধের পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ হয়ে আছে, তেলের সরবরাহে ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। তো এই মোমেন্টে ভারত খালি বাংলাদেশের জন্যই একমাত্র অবলম্বন তা কিন্তু না। এই ইউরোপের দেশগুলোও কিন্তু ভারতের উপরে নির্ভরশীল। কারণ হচ্ছে, হ্যাঁ, হরমুজ প্রণালী বন্ধ আছে, তেলের সরবরাহ বন্ধ, ইটস ওকে, বাট ভারত তো বিপুল পরিমাণে লাখ লাখ টন তারা তেল কোথা থেকে, রাশিয়া থেকে আনে। এবং ভারতের ওই যে জামনগর, মহারাষ্ট্র না কোথায় না, গুজরাট, তো ওখানে মহারাষ্ট্রে না গুজরাটে কোথায় জানি, মহারাষ্ট্র মনে হয়, জামনগরে বিশাল এক আছে, ওই তাদের রিফাইনারি ফ্যাসিলিটি আছে, যেটা নাকি রাশিয়ার যেতে মানে ক্রুড অয়েল ওইটার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। বাংলাদেশের সাথে আমেরিকার তো এখন বিশাল দরম মহরম সম্পর্ক। চাইলে বাংলাদেশ কিন্তু ভেনিজুয়েলা থেকে তেল আনতে পারে, কিন্তু সমস্যা আছে। বাংলাদেশের যে রিফাইনারিগুলো আছে, এই রিফাইনারিগুলো হলো মধ্যপ্রাচ্যের যে ক্রুড অয়েল আছে না, ওই ক্রুড অয়েল রিফাইনিং করার জন্য ক্যাপাবল। বাংলাদেশি রিফাইনারিজ আর নট ক্যাপাবল টু রিফাইন র অ্যান্ড ক্রুড অয়েল ইম্পোর্টেড ফ্রম ভেনিজুয়েলা ও রাশিয়া। তার কারণ হলো, যেটা আমি শুনছি, রাশিয়া এবং ভেনিজুয়েলার যে ক্রুড অয়েল, এদের কোয়ালিটি বা বৈশিষ্ট্য একই রকম, বেশ গাঢ় ঘন। আর ওই মধ্যপ্রাচ্য থেকে আসা যে ক্রুড অয়েল, এটা একটু পাতলা। তো এখন পাতলা ক্রুড অয়েল রিফাইন করতে গেলে যে ধরনের বৈশিষ্ট্যের মেশিনারি বসানো বাংলাদেশে আছে, এখন চাইলেই কিন্তু ওই ভেনিজুয়েলা থেকে তেল এনে এই কাজটা করা যাবে না। বাট ওই ভারত যে কাজটা করছে, ওদের এই যে আদানি গ্রুপ, হ্যাঁ, আদানি গ্রুপই তো বিশাল এক করছে।
বিশাল এক রিফাইনারি তৈরি করেছে জামনগরে, যেটা নাকি শুধুই মাত্র রাশিয়ার তেলকে টার্গেট করে করা হয়েছে। এবং এখন তারা চুটিয়ে ব্যবসা করছে, ওই যে যুদ্ধের ডামাডোলে রাশিয়া ভারতকে অফার দিল যে প্রত্যেক ব্যারেলে আমরা দরকারে $15-20 আমরা কম রাখবো, এবং সেই সুযোগটা ভারত নিয়েছে। এবং যে কারণে বস্তুত ডোনাল্ড ট্রাম্প যতবার ভারতকে বলছে যে তোমরা রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করো, তা যদি না করো তোমাদের আমদানিকৃত পণ্যে আমরা 100% শুল্ক ধার্য করব। এবং বিষয়করভাবে আমি একটা জিনিস খেয়াল করলাম যে ভারত এগুলোকে কিন্তু কোনো ভাত্তা ফুত্তা কিছুই দেয় নেই। তারপরেও ভারত তাদের ব্যবসা বাণিজ্য কীভাবে বহাল রাখছে আমেরিকার সাথে আমি জানি না, কিন্তু এ ধরনের ঘটনা আমরা তো এখন শুনতে শুনতে অভ্যস্ত, তাই না? এবং অনেকটা হাসি ঠাট্টার বিষয় পর্যবসিত হয়েছে। তো যাক, আসল কথা হলো যে এই যে প্রতিনিয়ত ভারত থেকে ডিজেল আমদানি করছে বাংলাদেশ, আবার বাংলাদেশের কাছে ভারতের কাছে বাংলাদেশ সরকার কি বলছে, অনেকটা নতজানু ভঙ্গিতে, মানে ডিজেল ভিক্ষা করছে, যদিও বিনা পয়সায় না, তারপরে এটা কিন্তু ভিক্ষা। কারণ আপনি এখন চাইলেই যে কোনো জায়গায় গিয়ে আপনি তেল পাইবেন না, আপনার টাকা আছে সো হোয়াট। এটা হলো অনেকটা যে দুর্ভিক্ষের মতো। দুর্ভিক্ষের সময় যেমন ৭৪-এর যে দুর্ভিক্ষ, তখন কিন্তু মানুষের টাকা ছিল কিন্তু পণ্য পাওয়া যাইত না, অর্থাৎ খাদ্য কিন্তু পাওয়া যাইত না। টাকা আছে কিন্তু খাদ্য পাওয়া যাইত না। তো বর্তমানে আপনার টাকা আছে কিন্তু আপনি তেল মার্কেট নট অ্যাভেইলেবল, সো ইউ ক্যান্ট বাই অয়েল ফ্রম এনিহোয়ার, নো। তো এই মোমেন্টে এই ভারত খালি বাংলাদেশেই যে তেল দেয় তা না, এরা কিন্তু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতেও তেল দেয়। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আমেরিকা রাশিয়ার তেলের উপরে নিষেধাজ্ঞা জারি করছে, এবং একই সাথে ইউরোপীয় দেশগুলোও কিন্তু রাশিয়ার তেল গ্যাসের উপরে নিষেধাজ্ঞা জারি করছে। বাট ইন্টারেস্টিং ব্যাপার হলো এইগুলো হলো মানে কী বলা যায়, শুভঙ্করীর ফাঁকি। আরে ভাই, তুমি সেই একই রাশিয়ার তেল কিনতেছো বাট ঘুর পথে, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা জারি করেছে এই এই মোমেন্টে। তাহলে কি করে ভারত ওই রাশিয়া থেকে তেল এনে সেটাকে রিফাইন করে এইবার সেই তেলই কিন্তু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে রপ্তানি করে। তো হইলটা কি, যে লাউ সেই গদি হলো না, মাঝখান দিয়ে ইন্ডিয়া ব্যাপকভাবে লাভবান হলো, তাই না? আগে যেখানে ডাইরেক্টলি রাশিয়া থেকে এই তেল গ্যাস এই পশ্চিম ইউরোপীয় দেশগুলো আনতো, এবং রাশিয়া তো তাদের দেশের পাশাপাশি, তাহলে পরিবহন কস্ট কম, ওখানে পাইপলাইন টাইন ছিল, খুব ইজিলি আনতো না। আর এখন সেই একই জিনিস 7 সাগর 13 নদী বাড়ি দিয়ে রাশিয়া থেকে ভারতে আসে, ভারত ওটাকে রিফাইন করে, তারপর ওই একই জিনিস আবার 7 সাগর 13 নদী বাড়ি দিয়ে এই পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে যায়। কি অদ্ভুত এই জগতের বিধিবিধান, নিয়মকানুন, তাই না? তো যাই গিয়ে আবার ওই খালি বারবার ধান ভানতে শিবের গীত গাওয়া হচ্ছে। আমার মূল টার্গেট হলো যে বাংলাদেশের তৌহিদি জনতার ইমান আকিদা নিয়ে আমার বিশাল চিন্তা করে দেখেন যে ভারত কিন্তু কোনো তেল উৎপাদনকারী দেশ না, তাদের দেশে তেল গ্যাসের খনিও নাই তেমন, অথচ বাংলাদেশকে সেই দেশের উপরে নির্ভর করতে হচ্ছে, ভারতের উপরে, যে ভারতকে বাংলাদেশের মানুষ ঘৃণা করে এবং বাংলাদেশে প্রতিনিয়ত ভারত বয়কট। তো তাই যদি হয় তাহলে ভারত কি এই সুযোগ হারাবে বলেন? তাহলে তারা কি করবে? ভারতের মুমিন মুসলমানদের ইমান আকিদা ধ্বংস করার জন্য আমি আগেও বলেছি, বারবার বলে যাচ্ছি, অতি গোপন সূত্র অনুযায়ী এগুলো আপনারা জিজ্ঞেস করলেও সেই সূত্র আমি বলবো না, এগুলো আমার ব্যক্তিগত সূত্র। আমি আগে বারবার বলেছি না যে ওরা কী করছে এবার, ভারত শুকরের চর্বিকে গলিয়ে ভাই এই এই সমস্ত ডিজেলের মধ্যে ঢুকাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু সলুবল, এটা কিন্তু সলুবল। শুকরের চর্বিকে যদি আপনি গলায় নেন, তারপরে যদি ডিজেলের সাথে মিশিয়ে দেন, এটা কিন্তু মিশে যাবে। এটা কিন্তু তেল আর পানির মতো না যে মিশবে না, তাই না, সেটা না, মিশে যাবে। তো এই কাজটা কিন্তু অতি গোপনে ভারত করছে। যে কিছুদিন আগে দেখলাম যে বাংলাদেশের হুজুর বলতেছে যে বাংলাদেশে যে হিন্দুরা মিষ্টান্ন তৈরি করে, চিন্তা করে দেখেন যে একটা জাতিগোষ্ঠীর ওপরে বা সম্প্রদায়ের উপরে কতটা ঘৃণা মনের মধ্যে থাকলে এই ধরনের কথা এই বাংলাদেশের হুজুরা বলতে পারে, এবং বাংলাদেশের তৌহিদি জনতা সেটা শোনে এবং কোনো কথাও বলে না, মেনে নেয়। মৌনতা সম্মতির লক্ষণ না। কি বলছে হুজুর? বলছে হিন্দুদের মধ্যেই তো ওই যে মিষ্টি তৈরির যে পেশা, ঘোষ ডেয়ারি, তাই না? তো ওরা নাকি মিষ্টি তৈরি করে ওতে গোবর আর ওই গরুর চনা মানে গরুর মুত মিশায়। চিন্তা করে দেখেন,
এই কথাগুলো এই বাংলাদেশে হুজুরা প্রকাশ্যে বলতেছে, একটা নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে ভয়ঙ্কর ঘৃণামূলক বক্তব্য দিচ্ছে, কিন্তু বাংলাদেশের সরকার কিছুই বলে না, আর পাবলিক তো বলেই না, একেবারে দিব্যি প্রকাশ্যে বলে যাচ্ছে বাক স্বাধীনতার সুযোগ নিয়ে। আর হিন্দুরা তো এই বিষয়ে ভয়তে কথা বলে না, বলতে গেলেই যদি আবার মিষ্টি দোকানে গিয়ে যদি হামলে পড়লে তো ভাই করার কিছু নেই। বাংলাদেশে মোহাম্মদ ইউনূস আর যাই মানে সবচাইতে ভয়ঙ্কর যে জিনিসটা চালু করে গেছে সেটা হলো মব কালচার, অর্থাৎ একযোগে 200-300 লোক এসে এক জায়গায় হামলা করে ভাঙচুর করলো, পিটিয়ে একজনকে মারলো। এটার কিন্তু আসলে কোনো বিচারও নেই। এটা আপনি কেস করলে যেখানে জনতা এসে মনে করেন যে জনতা তৌহিদি জনতা, তারা এসে মনে করেন এক জায়গায় ভাঙচুর করে একজনকে পিটিয়ে মারলো বা ঘরে আগুন দিল, ভাই এটার কিন্তু কোনো বিচার নেই। জনতা যখন কোনো ভাঙচুর লুটতরা যেগুলো করে, আপনি কার বিরুদ্ধে বিচার দিবেন বলেন? এগুলোর কিন্তু বিচার নেই। এটা কিন্তু খুবই সুচিন্তিত একটা পদ্ধতি, যেটা মোহাম্মদ ইউনূস ভয়ঙ্কর রকমভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে গেছে এই নতুন প্রজন্মের মানুষের মধ্যে এবং তৌহিদি জনতার মধ্যে। অর্থাৎ বাংলাদেশ ধ্বংসের একেবারে চূড়ান্ত একটা পদক্ষেপ মোহাম্মদ ইউনূস এই বাংলাদেশে করে চলে গেছে, এবং বর্তমানে সরকার এদের এগেনস্টে একটা কিছু করছে বলে আমি অন্তত দেখি না। কিন্তু ঠিক আছে, হিন্দুরা নির্যাতিত হোক আর নিপীড়িত হোক, ইট ডাজন্ট ম্যাটার। তারা তো হলো ওই যে কি মুশরিক, তাই না? তারা তো মুশরিক। মুসলমানরা তাদেরকে বলে পৌত্তলিক। ইসলাম ধর্ম অনুযায়ী কোরআনের সূরা আল বাইনার 6 নম্বর আয়াত অনুযায়ী দে আর দ্য ওর্স্ট অফ অল ক্রিয়েশন, নিকৃষ্ট প্রাণীর চাইতেও আদম। অতএব তাদের উপরে কি হলো না হলো এগুলো নিয়ে তো মাথা ঘামানো যাবে না। কিন্তু কিন্তু কথা হচ্ছে যে সেই ওর্স্ট অফ অল ক্রিয়েশন, সর্বনিকৃষ্ট প্রাণী ভারতের লোকজন বাংলাদেশের দুর্বলতার সুযোগে তারা শূকরের চর্বি মিশানো এই যে ডিজেল বাংলাদেশে পাঠাবে, আর বাংলাদেশের তৌহিদি জনতা এটা নিয়ে চুপ করে থাকবে। ভাই, বাংলাদেশের তৌহিদি জনতা কি মনে করে যে ভারতের এই ডিজেল ব্যবহার করে তারপরে তার বেশ থেকে 72 হুরের সাথে মৌজ করার সুযোগ পাবে? কি না, কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে তোরা তো জানতি? এই যে একটা লোক প্রতিনিয়ত ভিডিও করে তোদেরকে জানালো যে ওই শূকরের চর্বি ব্যবহৃত ডিজেল বাংলাদেশে আসে, তারপরে তোরা কোনো টু শব্দ করিস নাই, এগুলো চুপ করে ব্যবহার করে গেছিস। এবং নট অনলি দ্যাট, ওই যে ভারতের কাঁচামরিচ, আমি তো কয়েকবার বলছি, শূকরের বিষটাকে সার হিসেবে ব্যবহার করে হিন্দুরা উদ্দেশ্যমূলকভাবে ভারতের এই যে ঝাল বাংলাদেশে কি পাঠায় নাই? তো এটি নিয়ে কথা বললে তো ভাই তৌহিদি জনতা দিকে কোনো রা নাই। এমনি খামোখা আবার তৌহিদি জনতা কোনো কথা ছাড়া, কোনো কিছু ছাড়া খামোখা ভারত বিরোধী স্লোগান নিয়ে এবং কোনো উদ্দেশ্য কোনো কিছুই ছাড়া এবং ভুয়া অভিযোগ নিয়ে ভুয়া একটা কৈফিয়ত তৈরি করে, ভুয়া ন্যারেটিভ তৈরি করে কি ভারত নাকি বাংলাদেশে আধিপত্য বিস্তার করছে, উপনিবেশ বিস্তার করছে। তো তাই যদি করে থাকে কোথায়? এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো 1.5 বছর ধরে ক্ষমতায় ছিল, একটা চুক্তিও তো বাইর করে দেখাতে পারে না যে ভারত আসলে আধিপত্য বিস্তার করছে। বরং উল্টে আমরা ভারতের কিছু কর্মকাণ্ড দিয়ে দেখছি যে বাংলাদেশি বরং ভারতের উপর আধিপত্য বিস্তার করছিল। কি কারণ? ওই যে ভারতের বন্দর ব্যবহার করতে পারতো বাংলাদেশের ব্যবসায়ীরা, তাই না? এগুলো তো আমরা দেখছি। কিন্তু ভারত যে বাংলাদেশের বন্দর ব্যবহার করতো বা এই ধরনের কোনো কিছু যদি এগুলো করে থাকে, তাহলে পরিবর্তে বাংলাদেশের উচিত ছিল না যে ভারতের ওই সুযোগ সুবিধাগুলো বন্ধ করে দেওয়া? তো যদি দিয়ে থাকে তাহলে এ সম্পর্কিত কোনো খবর টবর তো আমরা দেখি নাই। আর তারপরে এই সরকার যে ভয়ঙ্কর কাণ্ডটা করছে, ওই আসাম থেকে যে পাইপলাইন, যেটা নাকি শেখ হাসিনার আমলে তৈরি হচ্ছিল, এবং ভারতীয় বস্তুতে এই পাইপলাইনের সিংহভাগ টাকা খরচ করছে। তো ওই ডিজেল আমদানির জন্যই আসলে এই যে ডিজেল এখন যেটা আসে এইটাই আমদানির জন্যই কিন্তু এই পাইপলাইনটা হচ্ছিল। তো তখন কিন্তু এই যে বর্তমানে যারা ক্ষমতাসীন এই বিএনপি সস্তা জনপ্রিয়তার জন্য কি বলছে, ওইটা দিয়ে নাকি বাংলাদেশের গ্যাস সব ভারতে পাঠাবে, এবং আমার তো ধারণা পাঠাচ্ছে। এই সমস্ত যে ডিজেল আমদানির কিসা কাহিনী, এগুলো ভুয়া বোগাস। আমি বিশ্বাস করি না, আমি ভাই বিশ্বাস করি না, করতে পারি না। বাংলাদেশে বর্তমানে যেভাবে গ্যাসের ক্রাইসিস শুনি, যে কারণে গ্যাসের অভাবে যে বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না, বাংলাদেশে এখন বিদ্যুৎ নাই, তাহলে গ্যাস কোথায় গেল? গ্যাস কি সব হাওয়া হয়ে গেছে? আবার তো ধারণা এই পাইপলাইন দিয়ে এই ডিজেলের কিসা কাহিনী বলে মানুষদেরকে বিভ্রান্ত করছে। বাংলাদেশে যত গ্যাস ম্যাস যাই কিছু আছে, এ সবই মনে হয় পাইপলাইন দিয়ে ভারতেই পাঠায় আমার ধারণা।
তা নাহলে ভারতে কোনো লোডশেডিং নাই, ইলেকট্রিসিটি নিয়ে কোনো সমস্যা নেই, বাংলাদেশে এই গ্যাসের অভাবে ইলেকট্রিসিটি নিয়ে এত সমস্যা কেন? এই ভারত তখন ওই বিএনপি তখন বলছিল, যখন সেখানে পাইপলাইন তৈরি করে, বলছিল এই গ্যাস পাইপলাইন, এই পাইপলাইন দিয়ে ওই ভারত থেকে ডিজেল আসবে না, বরং বাংলাদেশের গ্যাস সব ভারতে চলে যাবে, এবং সেটাই ঘটছে। আমার কাছে তো সেটা মনে হচ্ছে, বাস্তবে তো সেইটা দেখে, মানে ঘটনাচক্র দেখে তো সেটাই মনে হচ্ছে। এছাড়া তো ভিন্ন কিছু মনে হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। বাংলাদেশের গ্যাস কোথায় যাচ্ছে? নিশ্চয়ই পাইপলাইন দিয়েই ভারতে যাচ্ছে নাকি? তো বাংলাদেশ সরকার এটা গোপন করছে কেন? উল্টে আরও বলতেছে ভারত থেকে নাকি ডিজেল আসতেছে, তা আবার শুকরের চর্বি মিশানো ডিজেল, এই বাংলাদেশের মুমিনদের ইমান আকিদা ধ্বংস করার জন্যে এত ভিডিও বানালাম, এত এই বিষয়টা নিয়ে চিৎকার চিল্লাচিল্লি করলাম, কিন্তু ওই তৌহিদি জনতার কোনো রা নাই। এরা আবার স্বপ্ন দেখে ওই মরে যাওয়ার পরে বেহেশতে গিয়ে 72 হুরের সাথে যৌনকেলি করবে, বুঝছেন? কি ভয়ঙ্কর সাইকোলজিক্যাল ডিসঅর্ডারনেস, ভাষায় বলা যায় না। ধন্যবাদ।